নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমরা বেশ কিছুদিন প্রায় এক সপ্তাহ যাবৎ এই কালিম্পং দার্জিলিং একটা ট্যুরে এসেছি, ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর। পরীক্ষা শেষ হয়ে গেছিলো মেয়ের, তো তাই ভেবেছিলাম যে কিছুদিন একটু পাহাড়ে কাটিয়ে আসবো। তো আজকে আমরা ওই যে কালিম্পংয়ের যে গেস্ট হাউসটা, সেই গেস্ট হাউসটা থেকে বেরিয়ে আজ আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর কালিম্পং থেকে দার্জিলিংয়ের যাত্রাটা কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো। তো আমরা একটা শেয়ার গাড়িতেই আজকে দার্জিলিং যাচ্ছি। কালিম্পং বাজার থেকে একটি শেয়ার জিপে আমরা আজকে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এই যে 3 থেকে 3.5 ঘন্টার যে জার্নিটা, সেটা কিন্তু বেশ চড়াই এবং খানিকটা দুর্গমও বলা চলে। সারা কালিম্পং শহর জুড়ে চলেছে তিস্তা নদীর ওপরে বিভিন্ন রকমের লোয়ার ড্যাম, আপার ড্যামের কাজ। তো সেই কনস্ট্রাকশনের জন্য বেশ রাস্তাটা ঘুরে এদিক ওদিক করে দার্জিলিং যেতে হয়। কালিম্পং থেকে দার্জিলিং যেতে গেলে একটা ছোট গাড়ি যদি হায়ার করে যাওয়া যায় তাহলে তার প্রায় খরচ পড়ে 3 থেকে 3,500 টাকা। আমরা যেহেতু একটি শেয়ার জিপে গেছি, তো তার জন্য আমাদের পার হেড খরচা পড়েছিল 250 টাকা করে। তবে আমরা যেহেতু 3 জন ছিলাম, তো সেই জন্য 3 জনের জায়গায় আমরা 4 জনের টিকিটটাই আমরা কেটে নিয়েছিলাম। তো ওই 1000 টাকার মধ্যে আমরা 3 জন বেশ হাত পা ছড়িয়ে আরাম করে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর কথায় কথায় দেখুন বেশ খানিকটা চলে এসেছি, প্রায় ঘন্টা দেড়েক ট্রাভেল করার পর একটি মিডল একটা গ্রামে এই গাড়িটা একটু দাঁড়িয়েছে। যে গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনি একটু রেস্ট নিলেন। আর একটা এরকম চায়ের দোকান থেকে আমরা একটুখানি অর্ডার করেছিলাম বেশ কড়া করে দুধ দিয়ে চা। তবে আমি খেয়েছিলাম একটু কফি, আর আমার হাজব্যান্ড খেয়েছিল চা, আর মেয়ে খেয়েছিল কফি। আর দূরে ওই যে বাচ্চাটিকে দেখছিলেন, একদম একটা পুতুল, মনে হচ্ছিল একটি পাহাড়ি পুতুল। সে এত মিষ্টি তার হাব ভাব, এত মিষ্টি তার ভাবভঙ্গি, কি মিষ্টি মিষ্টি কথা বলছিল। তো আমি ভাবলাম যে একটুখানি ফ্রেম বন্দি করে রাখি এই মুহূর্তটা। চিপস সহযোগে চা খাওয়ার পর আবার আমাদের এই গাড়িটি চলতে শুরু করেছে। আর চারদিকের এই পাহাড়ি সৌন্দর্য, এটা তো আর কি বলবো নতুন করে এই ভিডিওতে, এক কথায় অনবদ্য। কালিম্পং থেকে দার্জিলিং যেতে গেলে লামাহাটার ওপর দিয়ে যেতে হয়। তো খানিকটা যাওয়ার পর, বেশ খানিকটা যাওয়ার পর ওই যে দূরে লাল গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে ছোট্ট পুতুল মেয়েটি আমাদের সাথে আজকে ট্রাভেল করছিল, সে তার মা ও দিদির সাথে নেমে গেল। সে তার বাড়ি যাচ্ছে, সে গেছিল মামার বাড়ি কালিম্পংয়ে। আর আমরাও এগিয়ে চললাম লামাহাটা হয়ে। এবারে আমরা ঢুকবো দার্জিলিং। লামাহাটা ক্রস করে যখনই দার্জিলিংয়ের দিকে এই রুটের গাড়িগুলো ঢোকে, তখন এই দূরে যে বড় বড় পাইন গাছের বনটা, সেটা কিন্তু লামাহাটার সাথে, যে লামাহাটার যে পার্কটা রয়েছে তার সাথে অনেক সাদৃশ্য রয়েছে। তো আমরা এবারে চলে এসেছি ঘুম স্টেশন। ঘুম স্টেশনকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। আর ঘুম স্টেশন থেকে ডান দিকে যে রাস্তাটা টার্ন করছি, সেই রাস্তাতে গেলেই হচ্ছে লেপচা জগৎ, যেটা খুব ওয়েল নোন একটি প্লেস বেড়াতে আসার জন্য। আমরা লাস্ট টাইম কিন্তু ওখানে ভিজিট করেছিলাম, তখন আসলে ব্লগ করতাম না, তো সেই জন্য সেই ভিডিও আর নেই আমার। এখন বড় আফসোস হয় সেই কথাটা ভেবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের দার্জিলিংয়ে দুদিনের জন্য যে ঠিকানা, সেটি হচ্ছে একটি রেলওয়েজের গেস্ট হাউস। আর রেলওয়েজের গেস্ট হাউসটা এত সুন্দর ছিল, সব থেকে বড় কথা রুমের থেকেও আমি বলবো এই গেস্ট হাউসটা যে জায়গায় দার্জিলিংয়ে, সেটা হচ্ছে একদম টপে হিলে কিন্তু ম্যালের কাছে। দুটো সুবিধা এত ভালোভাবে এই গেস্ট হাউসটার, সেটা ভাবা যায় না। অনেক সময় কি হয়, হোটেল ভালো হলে ম্যাল থেকে দূরে হয়ে যায়, বা ম্যালের কাছে হলে হোটেল ভালো হয় না। কিন্তু এক্ষেত্রে আমরা খুব ব্লেসড ছিলাম যে আমরা এইরকম একটা প্রপার্টিতে থাকতে পেরেছি। আর ঠিক এই মুহূর্তে আমার ফোনের ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেল, যে আমি ফার্দার আর ভিডিও এখানকার নিতে পারিনি। তবে একটুখানি আপনাদের দেখিয়ে দিই, এটা একটা স্যুট রুম যেহেতু, তো বাইরে একটা ড্রয়িং ছিল আর ভেতরে একটা বেডরুম ছিল, আর পুরোটা উডেন ফার্নিশিং করা ছিল। বাথরুম থেকে আরম্ভ করে সবকটা যে সুবিধা, সবকটা কিন্তু দারুণ ছিল। আর খানিকটা চার্জ করে নেওয়ার পর মোবাইলটায় আমি আপনাদের একটুখানি বাইরের পরিবেশটা দেখাই। এত সুন্দর জায়গা যে আমি বলছিলাম, এইখানে দাঁড়ালেই মনে হয় না আর কোথাও
যাই, চারদিকটা থেকে দার্জিলিং শহরটা দুর্দান্তভাবে দেখা যাচ্ছিল। আর যত সমস্ত 5 স্টার 7 স্টার যত দার্জিলিংয়ের বড় বড় হোটেল অ্যান্ড প্রপার্টিজ সব কিন্তু এই জায়গাটাতেই রয়েছে। এবং সবথেকে বড় কথা, এটা গভর্নমেন্ট গেস্ট হাউস, কিন্তু যত সমস্ত 5 স্টার অ্যান্ড 7 স্টার হোটেলগুলো রয়েছে তার কিন্তু টপে এই জায়গাটা। আমাদের লাঞ্চটা রেডি হচ্ছে আর আমি একটুখানি চারদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম আর রাইকে বললাম যে একটু ভিডিও কর। আর এই যে এই দিকটাতে বেসিক্যালি কেয়ারটেকার যারা থাকেন তারাই থাকেন এই জায়গাটা। আর দূরে ওটাও হচ্ছে ইস্টার্ন রেলওয়েজের আরেকটি গেস্ট হাউস, টোটালটাই একটা প্রপার্টি। তো আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর যিনি কেয়ারটেকার ভদ্রলোক ছিলেন তার সাথে গল্প করে করে সব নথি নক্ষত্র জানছিলাম। তারপরে লাঞ্চ টাঞ্চ করে বেশ খানিকটা রেস্ট নিয়ে সন্ধেবেলা বেশ কড়া করে 1 কাপ চা খেয়ে আমরা 3 জন বেরিয়ে গেছিলাম দার্জিলিং ম্যালে ঘুরতে। সন্ধেবেলায় ম্যালটা ঘুরতে কিন্তু দারুণ ভালো লাগে, প্রচুর পরিমাণ স্ট্রিট ফুডের সম্ভার থাকে এই সময়। আর এই যে লাইটগুলো দিয়ে দার্জিলিং ম্যালটা সাজিয়েছে এটা কিন্তু প্রায় নিউ ইয়ার্স এবং ক্রিসমাস ইভের সময় থেকেই রয়েছে। আমি বেশ কয়েকজন ব্লগারের ভিডিওতে দেখছিলাম যে তখন তারা যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই সময়ও কিন্তু এই আলোগুলো লাগানো ছিল, এখন স্টিল নাও এখনো কিন্তু আলোগুলো রয়ে গেছে। দার্জিলিং ম্যাল যেহেতু একদম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, তো সমস্ত মানুষ বোধহয় সন্ধেবেলাতে এখানে এসে ভিড় করেন, খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু মিলিয়ে একদম জমজমাট ব্যাপার। আর এরপর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে একদম পরের দিন সকালবেলা। আমরা একটি গাড়ি বুক করেছি, তো গাড়ি বুক করে আমরা কয়েকটা সাইট সিন দেখে নেব, কারণ গতবার আমরা যখন দার্জিলিং ভিজিট করেছিলাম বৃষ্টির জন্য কয়েকটা জায়গা আমাদের মিস হয়ে গেছিলো। তো আমরা এবারে ঠিকই করে এসেছিলাম যে সব কটা পয়েন্ট আমরা দেখবো না, যে কটা পয়েন্ট আমাদের মিস হয়েছে সেই কটা পয়েন্টে এবারে আমরা ভিজিট করব আর খুব রিল্যাক্সড ওয়েতে ঘুরবো। তো তার জন্য আমরা প্রথম যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা দেখতে। ট্যুরিস্টের যেহেতু বেশ ভিড় রয়েছে তো সেই জন্য আমাদের গাড়ি খানিকটা দূরে আমাদের ছেড়ে দিয়েছে, বাইরে সে ওয়েট করবে। তো আমরা একটুখানি হেঁটে হেঁটে এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডাটা দেখতে চলে এসেছি। আর ঝালা পাহাড়ের ওপর তৈরি এই পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল, এটা কিন্তু অ্যাকচুয়ালি হিরোশিমা ও নাগাসাকির উপরে যখন বম্বিং হয়েছিল তার সেই পরিস্থিতিটার ওপরে যখন মানে শান্তি কামনার উদ্দেশ্যে কিন্তু গুরু ফুজি এই দুটো জিনিস আর কি তৈরি করেন। তো খুবই সুন্দর তার এই জাপানিজ আর্কিটেকচারে তৈরি এই জাপানিজ টেম্পল এবং খুব সুন্দর এই পিস প্যাগোডা। আর সবথেকে বড় কথা এই দুটো জিনিসই পাহাড়ের একদম টপে, তো সেখান থেকে পুরো শহরটাও খুব ভালো লাগে আর দূরে এই যে জঙ্গলটা সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু এই পিস প্যাগোডা দেখতে উঠতে হয়, সেই কালিম্পংয়ে অনেকটা হনুমান টকের মতো। তো যাই হোক, অনেক কষ্ট করে উঠেছি। আসলে একে তো পাহাড়, আমরা সমতলের লোক, এমনিতেই পাহাড়ের চড়াই উতরাতে আমরা তো একটুখানি হাঁপিয়ে যাই, তার উপরে হচ্ছে শরীরের স্থূলতা, এটাও একটা বিশাল বড় কারণ। কিন্তু যাই হোক, সব কিছুকে উপেক্ষা করে কোনো মতে হেঁটে হেঁটে উঠেছি এবং দেখেছি এবং প্রচুর পরিমাণে ছবি তুলেছি। আর সবথেকে বড় কথা, আমি যেটা সবসময় বলি যে আমার পাহাড় যেহেতু ভীষণ পছন্দ, তো সেই জন্য চারদিকেরই পাহাড়ের যে সৌন্দর্য এটা আমার কাছে মানে একদম আনফরগেটেবল। পিস প্যাগোডা দেখে নিয়ে এবার আমরা চলে এসেছি চোলং মনেস্ট্রি বা ঘুম মনেস্ট্রি দেখতে। আর এটাও কিন্তু বেশ পাহাড়ের ওপর দিয়ে উঠে দেখতে হয়। আর এইখানে কিন্তু বাংলার একটা খুব দামি সিনেমার শুটিং হয়েছিল, অনেকেই হয়তো জানেন, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব অভিনয় করেছিলেন, সেই একটি মুভির এখানে শুটিং হয়েছিল। তো আমরা এখান থেকে যে টিকিটটা কাটার সেটা কেটে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে এখানে প্রায় লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তো যারা ছিলেন ওখানে লামারা তারা আমাদের বলছিলেন যে একটু তাড়াতাড়ি করুন, কারণ লাঞ্চ আওয়ার আমাদের এখানে মিউজিয়ামটা ফার্স্টে বন্ধ হয়ে যাবে, তারপরে ওপরে মনেস্ট্রিটাও বন্ধ হয়ে যাবে বেশ খানিকক্ষণের জন্য। তো আমরা তাড়াতাড়ি টিকিটটা কেটে ওই যে দেখছেন দূরে যে ব্রাউন কালারের যে ঘরটা, ওটা হচ্ছে একটা মিউজিয়াম। তো সেই মিউজিয়ামটা আমরা ফার্স্টে দেখতে যাব, এই সিঁড়িটা দিয়ে উঠে ওইখানে হচ্ছে মিউজিয়ামটা রয়েছে, ওটা দেখব। তবে মিউজিয়ামের ভেতরে কি রয়েছে সেটা আর আপনাদেরকে ছবি তুলে দেখাতে পারলাম না, কারণ ওটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর একটা ছবির জন্য কিন্তু যদি কখনো কেউ তোলেন এবং সেটা যদি ফাঁস হয় তাহলে কিন্তু একটা ছবির জন্য 500 টাকা করে জরিমানা, এটা আমাদেরকে বলেই দিয়েছিলেন। তো সেই জন্য আর আমরা তুলিনি। আর এটা হচ্ছে যে মনেস্ট্রিটা রয়েছে তার ওপরে উঠে যে টেম্পলটার সামনে যে জায়গাটা, টেরেসটা, সেইখান থেকে ভীষণ সুন্দর লাগে দেখতে। নিচ থেকে হচ্ছে টয় ট্রেনের যে লাইনটা সেটা যাচ্ছে, আর ওইদিকে পাহাড়, দার্জিলিং শহর, আর এইদিকে এত সুন্দর একটা কালারফুল মনেস্ট্রি। আর ওইদিকে পাহাড়ের মধ্যে মেঘ আর পাহাড় আকাশ সব কিছু যেন অন্যরকমভাবে একটা খেলায় মেতে রয়েছে।
মনেস্ট্রিটা দেখে এবারে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ দেখতে। তো বাতাসিয়া লুপে এর আগেও আমি এসেছিলাম, তো এবারে আর আমরা জয় রাইডটা করিনি, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে খুব একটা বেশি দিনের স্টে আমাদের ছিল না। দার্জিলিংটা অ্যাকচুয়ালি আমরা আসবো কিনা সেটাও ঠিক ছিল না, কিন্তু যাই হোক হাতে টাইম ছিল বলে আমরা দার্জিলিংটা প্ল্যান করে আসতে পেরেছিলাম। তো বাতাসিয়া লুপটা দেখতে এসেছি। আর এই লুপটা তো জানেন যে দুটো ট্রেন এরকম একটা লুপের মধ্যে দিয়ে যায় এবং এখানে খানিকক্ষণের জন্য স্টে করে। তো জয় রাইডটা না করলেও বাতাসিয়া লুপটা ইটসেলফ একটা ভীষণ সুন্দর মানে দর্শনীয় জায়গা। বাতাসিয়া লুপে প্রচুর ফুল থাকে, তবে এইবারে কেন যে এত ফুল আমি কম দেখলাম আমি ঠিক জানি না। আসলে আমার যেটা মনে হয় একটু ওয়েদারের জন্য হয়তো ফুলটা নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা দার্জিলিংয়ে এই সময়। আর ওই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওই ট্রেনটা এক্ষুনি ছেড়ে যাবে। আর ওই যে লম্বা পিলারটা ছিল সেটা হচ্ছে গোর্খা রেজিমেন্টের সৈন্যরা কবে কে কোন যুদ্ধে প্রাণ দিয়েছেন তার নাম কিন্তু, সাল এবং জন্ম এবং তার মৃত্যু সাল সব কিন্তু ওখানে খোদাই করা রয়েছে। আর বাতাসিয়া লুপ দেখে এবার আমরা চলে এসেছি রক গার্ডেন। এটাও আমরা গতবারে দেখতে পারিনি। এখানে একটা ভীষণ সুন্দর ঝর্ণা রয়েছে, আর এই স্প্রিংটা ঠিক কোথা থেকে যে নামছে সেই পাহাড়টা বেয়ে বেয়ে কিন্তু ওপরে উঠলে এটা দেখা যায়। তারপর রক গার্ডেনে খানিকক্ষণ আমরা টাইমটা স্পেন্ড করে, আমরা যদিও ফার্স্ট ধাপ পর্যন্তই উঠেছিলাম, তারপরে আমরা ফিরতি পথে দেখে নিয়েছিলাম অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। আর এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেটের যে এখান থেকে সিনিক বিউটিটা, সেটা এক কথায় বলবো মানে অপূর্ব, মানে মানে অপূর্ব বললেও কম বলা হয়। কারণ একটা জায়গায় গিয়ে গাড়ি এমন একটা জায়গায় দাঁড়ায়, সেখানে চারদিকটা না মানে এত উঁচু জায়গা, আর চারদিকটা দূরে পাহাড়, টি এস্টেট, আকাশ, মেঘ, মানে ভীষণ সুন্দর। মানে আমি কি বলবো, যারা মানে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন আমার মনে হয় তারা আরও সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন, যদিও আমি সাহিত্যের স্টুডেন্ট নই। আমার মনের ভাবটাই আমি যেরকম ইনস্ট্যান্টলি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি যে কথাটা বলছিলাম, যে জায়গাটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই জায়গাটা। দেখুন এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছে এই জায়গাটা পুরো আউট অফ দিস ওয়ার্ল্ড। দার্জিলিংয়ে আমরা ওই রকম 7 পয়েন্ট, 8 পয়েন্ট, 11 পয়েন্ট সাইট সিন করিনি, আমরা মিক্সড পয়েন্ট করেছি এবং আমাদের বাছা বাছা যে কটা জায়গা দরকার ছিল দেখার সেই জায়গাগুলোই আমরা দেখেছি। তো দেখে এবার আমরা লাঞ্চ করতে এসেছি, তাও লাঞ্চের টাইম অলরেডি ওভার, তাও চলে এসেছি লাঞ্চ করতে। তো আমাদের হোটেলটা যে জায়গাতে, সেখানে যদিও ইন হাউস রেস্টুরেন্ট ছিল, কিন্তু তাও আমাদের মনে হলো যে একটু ম্যালের কাছ থেকেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব। তো তিনটে যে রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা কুঙ্গো, একটা হচ্ছে মহাকাল, আর একটা হচ্ছে এই পদ্মা রেস্টুরেন্ট। তো আমি এবারে ঠিকই করেছিলাম যে মহাকাল এবং কুঙ্গোতে এর আগে খেয়েছি, তো আমি চাইছিলাম যে এবারে পদ্মা রেস্টুরেন্ট থেকে খাই। এবং সত্যি কথা বলতে কি, যা শোনা মানে রিভিউতে একদম মানে ঠিক তাই, অপূর্ব এখানকার খাবারের টেস্ট। আমরা যদিও এখানকার যে পাহাড়ি যে মিক্স চাউমিন সেটা অর্ডার করেছিলাম, মানে ভাত ডাল যেরকম নর্মাল আমরা বাঙালি খাবার খাই সেরকম খাইনি, মিক্স চাউমিন আর তার সাথে ছিল চিলি চিকেন, দুর্দান্ত টেস্ট। আপনারা যদি কখনো যান দার্জিলিংয়ে, অবশ্যই এখানে এই রেস্টুরেন্টে এই খাবারটা একবার ট্রাই করে দেখবেন, ইটস আ মাস্ট চয়েস। তো তারপরে আমরা সন্ধেবেলায় আবার চলে এসেছিলাম দার্জিলিং ম্যানে, কারণ এটাই ছিল আমাদের এই ট্যুরের শেষ রাত দার্জিলিংয়ে কাটানো। আর দু চোখ ভরে দার্জিলিং ম্যালটা উপভোগ করলাম, কিছু কেনাকাটা করলাম আত্মীয় পরিজন এবং নিজেদের কাছের লোকগুলোর জন্য। তারপরে লেবু চা, কখনো কখনো কফি, কখনো দুধ চা, মহাকাল মার্কেট, মল মার্কেট, সব কিছু ঘুরে টুরে সব দিকে ভালোভাবে দেখে নিয়ে দার্জিলিংটাকে ভালোভাবে ঘুরে নিয়ে তারপরে গ্লেনারিসে আসলাম। গ্লেনারিসে প্রচণ্ড ভিড় ছিল, আমরা আর জায়গা পেলাম না দুর্ভাগ্যবশত, তো সেই জন্য গ্লেনারিস থেকে বেরিয়েই আসতে হলো। শুধু একটুখানি মাফিন আর একটুখানি কফি এইবারে আমাদের ভাগ্যে জুটলো, কারণ রেস্টুরেন্টে এত লাইন, কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াবো, মানুষের ধৈর্য বলেও একটা ব্যাপার থাকে। তারপরে রাতে এসে কোনো রকমের রেস্ট নিয়ে প্যাকিং ট্যাকিং করে নিয়েছিলাম। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি একটা গাড়ি নিয়ে, আমরা এবারে চলেছি এনজিপির উদ্দেশ্যে। আবার আমরা সমতলে ফিরে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরিটা এখানেই শেষ হচ্ছে। আর যখন যে রাস্তাটা দিয়ে নামছিলাম পাশে ছিল টয় ট্রেনের রাস্তা, ট্র্যাকটা, তো সেখানে আমাদের গাড়ির সাথে সাথে টয় ট্রেনটাও চলছিল। আর সেই পুরনো সিনেমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছিল। আই থিঙ্ক আপনারাও বুঝতে পারছেন আমি কোন গান এবং কোন সিনেমার কথা
বলছি। আর যখন এই রাস্তাটা দিয়ে নামছিলাম মনে তো ভীষণ আনন্দ তো হচ্ছিলই, কিন্তু কোথাও না কোথাও একটুখানি খারাপ লাগাটাও হচ্ছিল। বাড়ি ফেরার আনন্দটাও যেমন সঙ্গে সঙ্গে রয়েছে, তেমনি পাহাড় ছেড়ে চলে যাচ্ছি এটাও একটুখানি বেশ দুঃখের, যে এই কটা দিন এত সুন্দরভাবে কাটালাম, তারপর শুকনার এই রাস্তাটা আমি যতবারই নর্থ বেঙ্গলে আসি আমাকে ভীষণভাবে টানে। সমতলের কাছাকাছি হলেও এই চারদিকের যে আর্মি দ্বারা মানে রক্ষণাবেক্ষণ করা হয় এই যে টোটাল রাস্তাটা, সেটা রাস্তাটা ভীষণ ভালো, ওয়েল কন্ডিশন। আমাদের গাড়ি প্রায় 120-তে স্পিড ছিল। আর দুদিকের এই যে চা বাগান, এই দু চোখ ভরে দেখতে দেখতে ফিরে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আজকে এনজিপি থেকে আমাদের হাওড়াগামী ট্রেন হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারতেও আমি আজকেই প্রথম উঠবো, এর আগে আমার বন্দে ভারতে ওঠা হয়নি। যেটাই বলছিলাম যে আমরা যখন ছুটিতে থাকি তখন আমাদের কখনো মনেই হয় না যে আরে বাবা এই এত ব্যস্ততা এত কিছু, কিন্তু যখন বাড়ি ফেরার কথা হয় তখন মনে হয় যে আনন্দ নিশ্চয়ই হয়, কারণ বাড়ি ছেড়েও বেশি দিন থাকতে কিন্তু ভালো লাগে না। বেড়ানোটা বেড়ানোই আর বাড়িটা বাড়ি। কখন এই যে আমরা রোজকার যে এই যে মানে আমাদের জীবনযাত্রা, প্রতিদিন সকালবেলায় ওঠা, অ্যালার্মে ঘুম ভাঙা, অফিসের জন্য রান্না করা, মেয়ের জন্য টিফিন বানানো, তাকে টিউশন পড়ানো, মা বাবা, সংসার, বাজার হাট, নিজের ঘর, নিজের বিছানা, নিজের যে কমফর্ট জোনটা, সারা সপ্তাহের মধ্যে যেন কোথাও আমি সত্যি বলতে কি ওটাও একটু মিস করছিলাম। তো আর যদি বলি যে একঘেয়ে জীবনের বাইরে একটু অক্সিজেন নেওয়া, সেটার জন্য সত্যিই বেড়াতে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো খুব সুন্দর একটা সময় কাটালাম তিনজনে মিলে। আর বন্দে ভারতে করে এবারে কলকাতার দিকে চলে যাব। আর বন্দে ভারত ট্রেনটা সম্পর্কে তো আর কিছু আপনাদের বলার নেই, প্রচুর ব্লগার, প্রচুর ইউটিউব ভিডিওস দেখে এখন সবাই জানে বন্দে ভারতটা কীরকম। তবে সত্যি কথা বলতে কি বন্দে ভারতের জার্নিটা কিন্তু দুর্দান্ত ছিল। তো আমাদের ট্রেনটা প্রায় 10:30 নাগাদ হাওড়া স্টেশনে নামালো এবং আমরা সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা ফিরে আসছি বাড়িতে। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো, আমার রোজের গল্প এবার নিয়ে আসবো। একদম চার্জড আপ হয়ে ফিরেছি। তাহলে সবাই নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, শুভরাত্রি।